আমাদের তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটাই স্লোগান, আইসোলেট বিজেপি, ডিফিট বিজেপি। এখন ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তাতে আমরা আছি। ত্রিপুরাতে আপনারা দেখেছেন, তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি। 23-এর বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম। কংগ্রেসই তো বিজেপিকে গভর্নমেন্টে আসতে সাহায্য করলো। এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াই গেলাম। 13টা আসনে তারা লড়লেন, বাকি আসনগুলিতে আমরা লড়লাম। একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন, তাকে আমরা সমর্থন করলাম। তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান, তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে। দেখা যাক, হ্যাঁ, তো অপেক্ষা করতে হবে, দেখি না আমরা। প্রার্থী বাছাই তো যার যার দল তার তার মতো করে করবে। আমাদের যদি বলেন আমরা বসে আছি যে তো মনে করার কারণ নেই, কিন্তু প্রথম যে প্রশ্ন করলেন, দেখা যাক ব্যাপারটা কোথায় যায়, তারপরে এই সম্পর্কে চূড়ান্ত অবস্থান আমরা গ্রহণ করব এবং মানুষকে জানতে সাহায্য করব। আমরা তো চাইব প্রথমত বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য প্রকৃত অর্থেই যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সিরিয়াসলি যারা বিজেপিকে পরাস্ত করতে চান, সেই নিরিখে একটা জায়গা আসে। এতে এই মুহূর্তে যেই ভাবে ঘটনাটা ঘটল, তাতে প্রথম দিকে যদি কারোর মনে সন্দেহ থেকেও থাকে, আজকের পরিস্থিতিতে এই সন্দেহ যারা ভুগতেন তাদের মধ্যে সমস্ত জিনিসের মীমাংসা হয়ে গেছে। এই যে তারা গেল না, এই মন্ত্রিসভা যে ঢুকলো, আমরা কিন্তু বিস্মিত না, যা হবার তাই হল। এবং রাজনীতির খবর যারা রাখেন, ভেতরে গিয়ে যারা বিষয়গুলি বুঝবার চেষ্টা করেন অনুসন্ধিৎস দৃষ্টি দিয়ে, আমার ধারণা তারাও বিস্মিত না। এরকমটাই তো হবে, এর বাইরে কি হবে? টিউজেসকে দেখেছে মানুষ, আইপিএফ থেকে দেখলো মানুষ, কাছে তীব্রমথা একই তো ব্যাপার। বিশুদ্ধ উপজাতি আন্দোলন আর শুধু উপজাতিদের স্বার্থ, একটা কিছু করতে হবে। আরে 1300 বছর নাকি রাজন্য শাসন, তাতে রাজ পরিবারের সঙ্গে যুক্ত থেকে যারা এই আন্দোলন লড়ছেন, তারাই তো অর্ধেকের বেশি সময় এই মানে রাজ শাসন তারা চালিয়েছেন, কেমন না? তো এইবারে লুকিত বারবার এমপি হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সবাই তো এগুলো জানেন, দেখছেন, কেমন না? কাজেই সব মিলিয়ে মানে মানুষের বুঝতে অসুখ আসলো। তাতে বাহ্যিকভাবে বিজেপি বিরোধী স্লোগান, আর গোপনে গোপনে বিজেপির সঙ্গে সমঝোতা করে 23-এর নির্বাচনে, মানে যে বিজেপি ডুবে যাচ্ছিল, সরকারের ফিরে আসার তার কোনো সম্ভাবনা নাই, সাধারণ মানুষের মধ্যে এই সন্ত্রাস ষড়যন্ত্র সত্ত্বেও একটা ঘুরে দাঁড়াবার মানসিকতা নিয়ে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরকম জায়গা থেকে বিজেপিকে বাঁচাতে, রক্ষা করতে, সরকার টিকিয়ে রাখতে অথবা দ্বিতীয়বার সরকার তৈরি করতে সাহায্য করার জন্য শেষ পর্যন্ত তারাই মাঠে নামলেন এবং তারাই সাহায্য করলেন। এই মানে ভোটের ফলের পর সাধারণ মানুষের কাছে তীব্রামথার চেহারাটা কিন্তু খোলসা হতে শুরু করে, এবং তীব্রামথার যারা সাধারণ সমর্থক, যারা এত গভীরে সব জিনিসগুলো দেখবার চেষ্টা করেননি এবং এই যে বক্তব্য, আবেদন, তাতে অনেকেই মোহগ্রস্ত হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন, তাদের পেছনে ছুটবার চেষ্টা করছিলেন, তাদের মধ্যে প্রশ্ন উঠল, এটা আমরা কি করলাম? তার কিন্তু কোনো জবাব তীব্রামথার নেতৃত্ব দিতে পারে। মাঝখানে দেখা গেল প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন, চলে গেলেন, অন্যদের উপর দায়িত্ব দিলেন। এটা তাদের দলীয় ব্যাপার, এই নিয়ে তো আমাদের কিছু বক্তব্য থাকতে পারে না। তার পরবর্তী সময় যে ঘটনা যে আমি শুরু করলাম, আপনারাও লক্ষ্য করেছেন, ত্রিপুরার মানুষ লক্ষ্য করেছেন, ন্যাশনাল মানে মিডিয়াতেও এগুলো প্রচারে এসছে। হঠাৎ করে দেখা গেল যে একটা চুক্তি, যে চুক্তিটা ভিত্তিহীন, এবং এটাও 2-3 দিনের ব্যবধানে এরা সরকারি ঢুকে গেলেন। তো আমি কথাগুলো বলছি এই কারণে যে
এটা তাদের মূল যে পারপাসটা, উপজাতীয় অনুপজাতি অংশের মধ্যে বিভাজন তৈরি করে, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা, উপজাতি থেকে অনুপজাতিদের আলাদা, এটা রাখতে পারলে পরে বামফ্রন্টকে আটকানো সুবিধা হবে, বিজেপিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনতে সুবিধা হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা তারা সম্পাদন করেছেন এবং তারপরেই তারা মনে করেছেন যে এখন আর বাইরে থেকে হই হুল্লোড়ি করে কি লাভ, কারণ তাদের দলের একটা অংশ, বিশেষ করে যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে একটা অংশ তারা মন্ত্রিসভায় যেতে চান, মন্ত্রী হতে চান, এবং একটা অংশ তো আপনার তীব্রাবতার ছেড়ে বিজেপিতেই যেতে শুরু করেছেন, একটা অংশ চুপ করে গেছেন, আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন একটা অংশ। তা এই পরিস্থিতিতে দল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল। শাসন তো নেই, এটা জঙ্গলের শাসন চলছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমি দুটো বিষয় বলবো রিলেটিং দিস কোশ্চেন। প্রথমত হচ্ছে মহিলাদের উপর যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে, আমি ধরুন এই গত 15-20 দিনের মধ্যে 8টা সাব ডিভিশনে আমি গেছি। এগুলো প্রেসের কাছে ছবি ছাপানোর জন্য না, আমাদের আভ্যন্তরীণ মিটিংয়ের জন্য, আমাদের বাছাই করা কর্মীদের নিয়ে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা হয়েছে। আমি যেমন বলেছি তারা আমার কথা শুনেছেন, তারা প্রশ্ন করেছেন, স্পষ্টীকরণ দিয়েছেন, তাদের কাছ থেকে তাদের মহকুমার খবর আমরা নেওয়ার চেষ্টা করেছি। তাতে গিয়ে যেটা দেখা গেল, এখন দেখা যাচ্ছে আগেও ছিল কোনো কোনো জায়গায়, 23-এর নির্বাচনের পর এই সরকারটা যখন আবার বসতে পারল, দেখা যাচ্ছে অনেক থানাতে মহিলারা আক্রান্ত হয়ে গিয়ে অভিযোগ যখন দায়ের করার চেষ্টা করছেন, থানার দারোগা বাবুরা, আমি সব থানার কথা বলছি না, থানার দারোগা বাবুরা বিভিন্ন জায়গায় বলছেন কেন মামলা করতে এসছে, কি হবে, পয়সা খরচ হবে, কোর্টে যাবেন, আরো নতুন করে আক্রমণের সম্মুখীন হবেন। বলে তাহলে কি করবো, যান, ফিরে যান, মন্ডলের সাহায্য নিন, আলোচনা করে মীমাংসা করুন, না হলে পরে তো পয়সাও খরচ হবে, মামলাও চলবে, আরো আক্রমণ হবে। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? সেকেন্ড, প্রায় প্রতি সপ্তাহে প্রতিদিন না হলো রাস্তায়, রাজপথে 2-3টা লাশ পাওয়া যাচ্ছে, হাসি দিচ্ছে মহিলা পুলিশ নির্বিশেষে, এবং এগুলো তদন্ত করার আগেই অনেক জায়গায় বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা। মানুষই কিন্তু প্রথম খবর দিচ্ছে পুলিশকে। তাহলে এই কথাগুলো বললে পরে তদন্তের গুরুত্ব হারিয়ে যাচ্ছে। তদন্ত করার আগে যদি এই মন্তব্য করা হয় তাহলে তো সেরেই গেল, অপরাধীকে খুঁজে বের করার সেই আগ্রহ তো থাকবে না। থার্ড যেটা, এই যে মারদাঙ্গা হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে 10টার মধ্যে 8টাই এগুলো বিজেপি দলের মধ্যে হচ্ছে, আক্রমণ করছে। যারা আক্রান্ত হচ্ছেন তারা বলছেন এটা কি হচ্ছে, তোমরা বিজেপি, আমরা তো বিজেপি, এই 23-এর নির্বাচনে তো আমরা কাজ করেছি, আমরা ভোট পেয়েছি, ভোটারদের নিয়ে গেছি, আমাদের সরকার বলছি, আমাদের আক্রমণ করছে কেন? তারা আকার ইঙ্গিতে বুঝাবার চেষ্টা করছেন আপনাদের তো যা বুঝাবার গুছিয়ে নিয়েছেন অথবা আপনাদের আছে, আমাদের তো কিছু নাই, আমাদের মাসলটাই ব্যবহার করে ভোটের সময় ভাড়াটের মতো কোথায় চাকরি, কোথায় ঠিকাদারি, কোথায় পয়সা, কোথায় সাহায্য, খাবো কি করে, বাঁচবো কি করে, বাড়িতে গেলে যে মা বাবা তাকিয়ে থাকে, জবাব দেওয়ার কিছু নাই। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজ্যে যাও মানে 2-4-10টা কাজ হচ্ছে, এগুলো বাইরের লোক, এবং এগুলির পেছনে পয়সাগুলির ব্যাপার আছে। এবং এত তথ্য এসছে, বিধানসভা এসছে, পশ্চিমবাংলার 2টো জেলা থেকে আসছে, এবং ওই জায়গায় আরএসএস এর সংগঠন আসছে, তারা এখানে এসে কাজ করে, তারাই ওখান থেকে আরএসএস পরিবারের লোক এখানে পাঠাচ্ছেন, এবং পয়সা দিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তেলেবরের এসডিএম অফিস থেকে দিচ্ছে, ধরা পড়েছে, ওখানকার কর্মচারীদের সাসপেন্ড করেছে। তাহলে এসডিএম এর কি হলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কি হলো, নিচে যে আছে উলুখাগড়া, তাদের উপর আক্রমণের খবর নেমে আসছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, এরা বুঝতে পারছে আমরা তো মানে
ভোটের সময়ে মাসল পাওয়ারটা ইউজ করার জন্য, ক্ষমতায় টিকে থাকবার জন্য, ফিরে আসবার জন্য, জল নিশ্চিত করবার জন্য। আর তো আমাদের কোনো সমস্যার সমাধানের ভাবনা চিন্তা নাই। তাহলে এটা কি লক্ষণ? এটা হচ্ছে যুবকদেরকে অপ্রকাশ্যে বলে দেওয়া যে লুটে পুটে খাও, চোরে খাও। এটা হচ্ছে এদের মানে প্রায় বলতে পারেন প্রকাশ্য না হলেও ঘুরিয়ে ফিরিয়ে এটা হচ্ছে বক্তব্য।